সাগরে নিম্নচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, উপকূলে প্লাবিত নিম্নাঞ্চল, আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস। আমরা দুর্ভোগের একেবারে চরম পর্যায়ে, এর কোনো সীমা অতিক্রম করে গেছে। লঞ্চ ছাড়তেছে না, তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনাজপুর সিলেট সীমান্ত দিয়ে আরও অন্তত 34 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। পশ্চিম দেশের বিরুদ্ধে চক্রান্ত, লালমনিরহাটে বললেন সার্জিস। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে দ্বিতীয় আর প্রশ্নই আসে না। সিলেটে পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকেও অবাধে চলছে বালু পাথর লুট, নির্বিকার প্রশাসন, অভিযোগ পরিবেশবাদীদের। যারা বহির্ভূত জায়গা, বাংলা বাজার, বালিরাহর জায়গা থেকে এগুলা বালু স্টক করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বলি, তাহলে তাদের চোখের সামনেই তো এগুলো তোলা হচ্ছে। সিরাজগঞ্জে নদী ড্রেজিংয়ে অনিয়ম, ঝুঁকিতে 11টি সেতু, কাজের নকশা নিয়ে প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের ভিন্ন বক্তব্য। যাবতীয় ডিজাইন এবং ড্রয়িং পানি উন্নয়ন বোর্ড সরবরাহ করে বাস্তবায়ন করতেছে। ওরা সবকিছু ওরাই সেটা ভালো জানে, কোথায় কাটা যাবে কোথায় কাটা যাবে না, ওরাই ভালো জানে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুয়েলারি প্রতিষ্ঠান, বাজুসের সহ সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদ। আমাদের সহসভাপতি গ্রেপ্তার করছে, তার জন্য তীব্র ক্ষোভের নিন্দা জানাচ্ছি। সমিতির নির্দেশনা অনুযায়ী আমরা বন্ধ রাখছি। ওরা যদি আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেয়, পরবর্তী আমরা আবার খুলব। খামারে খামারে কোরবানির পশু হাটে তোলার প্রস্তুতি, কেউ কেউ দিচ্ছেন বুকিং, অনেকে যাচাই করছেন দাম। প্রতিটা গরু আমি কাঁচা ঘাস খের খাওয়া বড় করছি, দামও মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, নেওয়ার মতো আছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, বইছে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল তলিয়েছে, কোথাও কোথাও বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোয় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে, যার প্রভাবে উত্তাল সাগর। দেশের বিভিন্ন স্থানে নেমেছে প্রবল বেগে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। উপকূলীয় জেলা বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল, এতে ভোগান্তিতে স্থানীয়রা। নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, ঢালচর সহ বিভিন্ন চরে তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে বাড়িঘরেও, এতে চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ। বরগুনা একটা কাজের জন্য আসছিলাম, পাথরঘাটা যাব, পানির জন্য পার হইতে পারতেছি না। আমরা দুর্ভোগের একেবারে চরম পর্যায়ে, এর কোনো সীমা অতিক্রম করে গেছে। মেঘনা নদীর পাশে আমরা সবসময় আতঙ্কিত থাকি, যে কোনো বৃষ্টি তুফান আসলে আমরা ভয় বিপত্তির মধ্যে আছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে বন্ধ হয়ে যায় সারা দেশের নৌ যোগাযোগ। এছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া এবং ভোলা ও বরিশালের বিভিন্ন রুটেও বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও ছোট নৌযান। ট্রলার এগুলা সীমিত এখন চলাফেরা করতেছে না, বন্ধ আছে। লঞ্চ ছাড়তেছে না, তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না। ফেনীতে টানা বর্ষণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সংগঠনগুলো আছে, রেড ক্রিসেন্ট আছে, তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছে, তাদের সহায়তা নিয়ে করতে পারে।
রাজধানীতেও সকাল থেকেই নামে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। রোববার থেকে কমে আসবে বৃষ্টিপাত। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামেও। সাগরের জোয়ার আসার পর প্লাবিত হয় বন্দরনগরীর বেশিরভাগ নিচু এলাকা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে আবহাওয়া পরিস্থিতি জেনে নিতে চাই। বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাব ভোলাতে জুয়েল সাহার কাছে। জুয়েল, উপকূলে এখনো বৃষ্টি হচ্ছে কিনা, প্লাবিত যে এলাকাগুলো সেখানকার পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত। আর এই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বলতে এখন ওই গত রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমলেও কিন্তু কিছুক্ষণ আগ থেকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভোলার যে বিচ্ছিন্ন চর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অনেক বছর ধর প্লাবিত হয়েছে। ভোলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের প্রায় শতাধিকের অধিক কিন্তু বছর ধর অতি জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও ওই এলাকায় কিন্তু অনেক গবাদি পশু কিন্তু জোয়ারের পানিতে ভেসে গেছে। সেখানকার স্থানীয় যারা তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও যারা এই বছর ধর যাদের প্লাবিত হয়েছে তাদেরকে কিন্তু স্থানীয়রা কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু সরে নিয়ে গেছে। এবং এছাড়াও কিন্তু এই ভোলার এই যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু 7 উপজেলার সাথে কিন্তু যোগাযোগ, 7 উপজেলার সাথে ভোলার বিভিন্ন এলাকার যে যোগাযোগ ব্যবস্থার জন্য যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ ভোলা ঢাকা, ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা বরিশাল ফেরি চলাচলও কিন্তু বন্ধ রয়েছে। আর কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ও কিন্তু বৃষ্টিপাত কিন্তু ভোলাতে হচ্ছে এবং সাথে কিন্তু ঝড়ো বাতাসও কিন্তু রয়েছে এবং নদী কিন্তু এখনো কিন্তু উত্তাল রয়েছে। অর্থাৎ সাগরের মতো কিন্তু বড় বড় ঢেউ কিন্তু আমরা কিন্তু নদীতে লক্ষ্য করেছি। এছাড়াও এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ভোলার যে মেঘনা নদীতে কিন্তু লাইটার যে জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি শতাধিকের উপরে কিন্তু লাইটার জাহাজ কিন্তু রয়েছে এই মেঘনা নদীতে, যেগুলো এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে। এবং এই জাহাজগুলো আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর বাউফলে রয়েছেন সহকর্মী রইসুল ইসলাম ইমন। এবার তার কাছে যাব। দর্শক, ইমনের কাছে যাব তার আগে আমরা একটু বরগুনাতে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, নিম্নাঞ্চল প্লাবিত হয় নিশ্চয়ই মানুষের বেশ ভোগান্তি হচ্ছে, সেই সম্পর্কে একটু জানাবেন। উপকূলের কি পরিস্থিতি এই মুহূর্তে? শাওন, এই মুহূর্তে মূলত যদি উপকূলে বরগুনা উপকূলীয় জেলার কথা বলি, আসলে এখন কিন্তু এখানে বৃষ্টি নেই। গতকাল সন্ধ্যা থেকে কিন্তু লাগাতার বৃষ্টি হয়েছে আজ দুপুর পর্যন্ত, তারপর কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং জোয়ারের পানি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে এখানকার যারা নিম্নাঞ্চল রয়েছে, বেড়িবাঁধের বাহির পাশে যারা মূলত বসবাস করে তাদের বাড়িঘরে পানি উঠে গিয়েছিল এবং তাদের রান্না করার যে চুলা রয়েছে সে সকল চুলো কিন্তু
পানিতে ভিজে যায়। আমি আজকে অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের বাড়িতে অনেকেরই রান্নাবান্না হয়নি, কারণ চুলো ভিজে যাওয়ার কারণে। এবং এখানকার যে বরগুনা পৌর শহরের কলেজ রোড, ব্রাঞ্চ রোড সহ বেশ কয়েকটি সড়ক কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু পৌরবাসীও এক প্রকার ভোগান্তিতে পড়েছে। মূলত এখন ভাটা লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি খাগদা নদীর তীরে রয়েছি এবং ভাটার সময় পানি নেমে যাচ্ছে। মূলত পানি নামার সাথে সাথে বেড়িবাঁধের বাহির পাশে যারা রয়েছে তাদের বাড়িঘর থেকেও পানি নেমে গিয়েছে, কিন্তু রাতে জোয়ার আসার সম্ভাবনা রয়েছে। রাতের যদি জোয়ার বড় ধরনের জোয়ার হয় তাহলে পানিতে আবার প্লাবিত হবে নিম্ন অঞ্চল। এখন বৃষ্টি না হলেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী মেঘে আকাশ ঢাকা। এই ছিল বরগুনা থেকে শাওন। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু পটুয়াখালীর বাউফলে যেতে চাই রইসুল ইসলাম ইমনের কাছে। ইমন, কয়েকটি এলাকা তো প্লাবিত হয়েছে, সেখানকার সবশেষ কি চিত্র সেটি একটু আমাদের জানাবেন। আমরা আছি এবং এখানে লঞ্চঘাটের পল্টনও রয়েছে। আমরা যদি একটু দেখাই, এখানে আসলে দোকানপাট থেকে শুরু করে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে আসলে পানির নিচে চলে গেছে এবং সেই সাথে এখানে যে লঞ্চ ঘাটটি রয়েছে এই ঘাট থেকে ঢাকায় প্রতিদিন যাত্রীরা যাতায়াত করে, সেটিও আসলে এখন পানির নিচে রয়েছে এবং এই পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিও আসলে ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। আমরা যতটা এখানে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে জানতে পেরেছি, আজকে গতকাল রাত 3টা থেকেই পটুয়াখালীর বাউফল উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টি কখনো মাঝারি কখনো ভারী আকৃতির ছিল। কিন্তু আজকে দুপুরের পর থেকে হঠাৎ করেই নদীতে পানি বৃদ্ধি শুরু করে এবং এতে আসলে বাউফলের প্রায় 3টি ইউনিয়ন, নাজিরপুর, চন্দ্রদ্বীপ এবং ধলি ইউনিয়নের বেশ কিছু গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। লোকালয়েও আসলে পানি ঢুকে পড়েছে। এখানে আসলে ব্যবসায়ীরা যেটা বলছে, তারা আসলে এতটা পানির চাপ হবে বুঝতে পারে তারা আসলে তাদের যে প্রয়োজনীয় মালামাল সেটিও আসলে সরাতে পারেনি। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা বলেছে, তারা আজকে তাদের কোনো ধরনের বন্ধ বা শ্রেণী কার্যক্রম নেই, এমন কিছু জানানো হয়নি। আমরা যদি একটু এই দিকটায় দেখাই, এই দিকটা আসলে বাড়ি ঘর আসলে ইতিমধ্যে বসত বাড়িগুলো পানির নিচে রয়েছে। রইসুল ইসলাম ইমন দেখছিলাম সরাসরি, ধন্যবাদ আপনাকে। সীমান্তে থামছেই না বিএসএফ এর পুশিন। আজ দিনাজপুর ও সিলেট সীমান্ত দিয়ে অন্তত 34 জনকে এপারে ঠেলে দেওয়া হয়েছে। ভোরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযান ও এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। সবাইকে স্থানীয় ক্যাম্পে নিয়ে গেছে বিজিবি, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই বাছাই চলছে। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে 9 জনকে পুশিন করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আমরা আসি সরজমিনে দেখি 13 জন লোক, তার মধ্যে 11 জন মহিলা, 2 জন পুরুষ। জানার পর গ্রামবাসী, চেয়ারম্যান সব বিষয়ে আমরা বিজিবিকে অবগত করি, বিজিবি আসি তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এদিকে ভোররাতে সিলেটের বিয়ানীবাজারের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 5 নারী, 8 পুরুষ, 8 শিশু রয়েছে। সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। চলছে জিজ্ঞাসাবাদ ও পরিচয় শনাক্তের চেষ্টা। সীমান্তে যে কোনো ধরনের পুশিনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত,
এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করে দলটি। এ সময় সার্জিস বলেন, ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়। যতদিন শেখ হাসিনাকে ফেরত না দেবে ততদিন ভারতের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক স্বাভাবিক হবে না। সীমান্তের নিরাপত্তা ইস্যুতে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল, তবে বিজিবির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সাথে টেক্কা দেয়ার। পৃথিবীর কোন দেশের দাসত্ব করার বাংলাদেশ না। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে টিকে দেওয়ার প্রশ্নই আসে না। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। গত ৯ মাস ধরে ভয়াবহ লুটপাটের শিকার সিলেটের প্রাকৃতিক সম্পদ। পাহাড়, টিলা কিংবা সমতল সবই পাথর আর বালু খেকোদের নিয়ন্ত্রণে। পরিবেশবাদীদের অভিযোগ, লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। নানা সীমাবদ্ধতার কথা বলছেন জেলা প্রশাসকও। আহমেদ শাহিনের ছবিতে মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। ৫ আগস্টের পর থেকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলংয়ে চলছে এমন লুটপাট। পিয়াইন নদী থেকে উত্তোলনের পর প্রতিদিন হাজারো ট্রাকে যাচ্ছে কয়েক লাখ ঘনফুট খনিজ সম্পদ। ইসিএ এলাকাতেই গর্ত করে তোলা হচ্ছে পাথর, কোথাও নিষিদ্ধ ড্রেজার দিয়ে উঠছে বালু। ইসিএ এলাকার নদী থেকে তুলে বিনা বাধায় বালুগুলো রাখা হয়েছে স্তূপ করে। ইজারা বহির্ভূত জায়গা, বাংলা বাজার, বালিরাহর জায়গা থেকে এগুলা বালু স্টক করা হয়েছে। ওই জায়গা থেকে তোলার কারণে এগুলো জব্দ করা হয়েছে। এটা আজ থেকে ৪-৫ মাস আগের ঘটনা, কিন্তু এই জব্দ করার পর এই যে কমিটি গঠন কিংবা এগুলো নিলাম দেয়, এই প্রসেসিংটাই করছেন না। এটা আমাদের কাছে একটা রহস্যজনক লেগেছে। কিন্তু যারা এসব করছেন তাদের অজুহাতের শেষ নেই। এই জায়গায় স্যার এই যে বালুটা উত্তোলন হয়, ওইদের দু সাইড বাড়িঘর জন্য স্টক করা যায় না এবং পানি অন্য কম, এদিকে পানি থাকে বেশি। একবার ভাদ্র মাস পর্যন্ত পানি এদিকে থাকে, এই জন্য আমরা এই দিক দিয়ে একটু সুবিধা পাই দিকে, এই জন্য আমরা স্যার এনে বালুকে নিষ্ঠ করছি। আমরা তো বালু তুলি না, বালু তুলে তো ছোট ছোট নৌকা এরা বালু নিয়ে আসে, আমরা তাদের কাছ থেকে খরিদ করি। প্রশাসন বলছে বালু তোলা বন্ধ করতে না পারলেও সরকারি সম্পদ হিসেবে জব্দের অভিযান চলছে। যে বালু স্টক করে আছে আমরা খবর পেয়েছি যে এটা ইসিভুক্ত এলাকা থেকে তোলা, এবং এর জন্য পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে আমরা বালিগুলো জব্দ করেছি। কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলা কিংবা রেলওয়ে বাংকার এলাকায় বন্ধই হয়নি পাথর উত্তোলন। পরিবেশবাদীরা বলছেন এই ধ্বংসযজ্ঞের দায় প্রশাসনের। দায়িত্বশীল কর্তৃপক্ষ হিসেবে যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বলি, তাহলে তাদের চোখের সামনেই তো এগুলো তোলা হচ্ছে এবং তারা যে অবগত না এটাও না। এখন চেষ্টা করেও আপনি পারছেন না, তখনই আমরা বলতে পারি যে আসলে ব্যর্থ। কিন্তু আমরা তো আসলে এখানে জোরে সোরে কোনো চেষ্টা আমরা এখনো দেখিনি। এসব থামাতে নিজের চেষ্টার কথা জানালেন জেলা প্রশাসক। এগুলা সংরক্ষণ করার জন্য যে পরিমাণ নজরদারি দরকার অথবা যে পরিমাণ লোকবলের প্রয়োজন, সেটা আসলে আমাদের উপজেলা প্রশাসন বা থানা লেভেলের কোনো অফিসের নেই, আইনশৃঙ্খলা বাহিনীর নেই। তারপরেও তারা যখন এসব বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযান পরবর্তী সময়ে তারা আবার নেমে আগের মতো করে নেমে আসে। তো এটার বিষয়ে আমরা একটা কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। জাফলং রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে 2015 সালে গেজেট প্রকাশ করে সরকার। 14.93 বর্গ কিলোমিটার এলাকায় নিষিদ্ধ করা হয় পাথর কিংবা বালি উত্তোলন সহ 8টি কর্মকাণ্ড। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সিরাজগঞ্জে নদীর ড্রেজিংয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। 11টি ব্রিজের নিচে চলছে বালু উত্তোলন, এতে ঝুঁকিতে অবকাঠামোগুলো। কাজের নকশা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড। 2021 সালের 23 ফেব্রুয়ারি অনেকটা ঢাকঢোল পিটিয়েই উদ্বোধন করা হয় বাঙালি করতোয়া, ফুলজোর ও হুড়াসাগর নদীর ড্রেজিং এবং তীর সংরক্ষণ প্রকল্প। 217 কিলোমিটার খননে বরাদ্দ 915 কোটি টাকা। প্রকল্পের লক্ষ্য ভাঙন মোকাবেলা, পানির স্তর স্বাভাবিক রাখা, মৎস্য সম্পদসহ আর্থসামাজিক উন্নয়ন। তবে অনুসন্ধানে মিলল আরেক চিত্র। প্রকল্পের নামে 11টি ব্রিজের নিচে তোলা হচ্ছে বালু, এতে ঝুঁকিতে অবকাঠামোগুলো। আমরা তো লেবার এখানে কাজ করি, আমাদের কাজ করার বলতেছে ব্রিজের নিচে, মানে আমরা তো ব্রিজ থেকে যেটা মাপে সেটা কাটছে।
ব্রিজের কাছ থেকে যদি বালু সরায় তাহলে কি হবে, ব্রিজের পানির অ্যাবড্রাফট ইরোশনের কারণে ওখানে স্কাউর হবে, স্কাউর হয়ে পাইল ক্ষতিগ্রস্ত হবে, ব্রিজের পিয়ার ক্ষতিগ্রস্ত হবে এবং ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। প্রকল্প পরিচালকের দাবি, পানি উন্নয়ন বোর্ডের নকশা অনুযায়ী কাজ চলছে, এরই মধ্যে 70% শেষ হয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। যাবতীয় ডিজাইন এবং ড্রয়িং পানি উন্নয়ন বোর্ড সরবরাহ করেছে। আমরা হচ্ছে যে ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী কার্য সম্পাদন করছি। বাস্তবায়ন করতেছে ওরা, সবকিছু ওরাই সেটা ভালো জানে যে কোথায় কাটা যাবে কোথায় কাটা যাবে না, ওরাই ভালো জানে সেটা। কিন্তু ওটা তো মানুষের ক্ষতি হবে, বোঝা যাচ্ছে ক্ষতি হচ্ছে, আর ওখানে পানি ভালো পাইছে যেটা কাটছে, ওর না কাটতে সমস্যা কি? স্থানীয় প্রশাসন বলছে, প্রকল্পের নামে এভাবে বালু তোলার এখতিয়ার নেই কারো, কেউ নির্দেশনা ভাঙলে নেওয়া হবে ব্যবস্থা। যেদিন প্রকল্প আছে আমরা বলছি এটা এখন করা যাবে না, আমরা না করছি, আমরা বলছি এখানে করা যাবে না, বীজের জন্য এটা ক্ষতিকর হবে। তারপরে তারা বলছে আমাদের জানাবে, আমরা যে ঠিকাদাররা মনে হয় তো করে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের জুনেই প্রকল্প সমাপ্ত হওয়ার কথা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার এসিল্যান্ড মামুন শরীফকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত যমুনা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে মামুন শরীফকে বদলির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আজকের মধ্যে গজারিয়া অফিস না ছাড়লে স্ট্যান্ড রিলিজের কথা উল্লেখ করা হয়েছে আদেশে। ঘুষ গ্রহণ, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে এসিল্যান্ড মামুন শরীফের বিরুদ্ধে। এসব ঘটনায় বেশ কিছু কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে স্থানীয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বেশিরভাগ দোকানেই তালা ঝুলতে দেখা গেছে। বন্ধ রয়েছে স্বর্ণালংকার কেনা বেচা। তবে সিলেট, রাজশাহী সহ কয়েকটি জেলায় খোলা রয়েছে স্বর্ণের দোকান। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা স্বর্ণের দোকানের জন্য বন্দরনগরীর অন্যতম পরিচিত স্থান, কিন্তু সকাল থেকেই তালা ঝুলছে জুয়েলারির দোকানে। নেই খদ্দের আর ব্যবসায়ীদের চিরচেনা ব্যস্ততা। বন্ধ রয়েছে নগরীর হাজারীগুলি, মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা সহ চট্টগ্রামের 16 উপজেলার স্বর্ণের দোকানগুলো। ব্যবসায়ীরা জানান, বুধবার রাজধানী তাঁতীবাজার থেকে গ্রেফতার হন জুয়েলারি সমিতির সহসভাপতি রিপনুল হাসান। প্রতিবাদে দেশজুড়ে জুয়েলারি দোকান বন্ধের ডাক দেওয়া হয়। সমিতির নির্দেশনা অনুযায়ী আমরা বন্ধ রাখছি, ওরা যদি আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেয়, পরবর্তী আমরা আবার খুলবো। যারা এখনো পর্যন্ত জানতে পারে নাই তারা সকালবেলা এসে কয়েকটা খুলছে, হ্যাঁ, খোলার পরে এখন আবারও সবাই বন্ধ করে দিচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা মব জাস্টিস ছাড়া আর কিছু হতে পারে না। তালা ঝুলছে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের অন্যান্য জেলার জুয়েলারি দোকানগুলোতেও। কর্মচারীরা জানায়, মালিকের নির্দেশেই দোকান খোলেনি তারা, ফলে ঈদের আগ পর্যন্ত বন্ধ স্বর্ণালংকার বেচাকেনা। সরকারকে ব্যাট ট্যাক্স এবং সর্বোপরি সরকারি রেভিনিউ জমা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। আমাদের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত কোনো মামলা না থাকলেও ধরে নিয়ে এই ধরনের মামলা দেওয়াতে আমরা আতঙ্কিত এবং শঙ্কিত। তবে রাজশাহী, সিলেট সহ কয়েকটি জেলায় জুয়েলারির দোকানে বেচাকেনা করতে দেখা গেছে। এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল জুয়েলারি দোকান খোলা ছিল। কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত আসলে সেটা আমরা মেনে চলার চেষ্টা করব। এছাড়া পাবনার সোনাপট্টি এলাকায় রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রংপুর ও ফরিদপুরে 2 হত্যা মামলার রায়ে 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম হত্যা মামলার রায়ে 8 জনকে যাবজ্জীবন সাজা দেন বিচারক। মামলায় বলা হয়, 2012 সালের 7 ডিসেম্বর কামালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে আব্দুস সামাদ সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। ফরিদপুরে ইজি বাইক চালক ফারুক তালুকদার হত্যার দায়ে 4 জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। 2020 সালের 6 মার্চ রাজবাড়ীর পাঁচুরিয়া গ্রামের ফারুক ইজি বাইক নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে ফরিদপুরে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। ধরা পড়ে আসামিরা, তাদের সবার বাড়ি রাজবাড়ী। আসামিদের মধ্যে 2 জন পলাতক রয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বিশম্ভরপুর উপজেলার আবুয়া নদীতে অভিযান চালায় বিজিবি 28। এ সময় প্রায় 1 মণ ফুচকা, 1000 কেজি গুঁড়ো দুধ, 2500 কেজি জিরা সহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। চোরা কারবার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের স্থলপথের পাশাপাশি নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। প্রায় 35,000 কেজি ফুচকা, 2500 কেজি জিরা এবং প্রায় 1000 কেজি গুঁড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি। তো তার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় অংশ নেন র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবদান তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনাতেও উদযাপন করা হয় দিবসটি। শহরের শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৌবাহিনী বানুজা তিতুমির ঘাটিতে পৌঁছায়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেটে শোভাযাত্রা বের হয়ে সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে অংশ নেয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী সহ বেসামরিক প্রশাসনের সদস্যরা। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন 17 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খান। বগুড়ায় সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে 10 জন গ্রেপ্তার হয়েছে, জব্দ হয়েছে মাদকদ্রব্য, অস্ত্র। বুধবার মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত শহরের চক, সূত্রাপুর, কংসাইপাড়া কলোনিতে ব্লক রেড চালানো হয়। প্রায় 2 কিলোমিটার এলাকায় অন্তত 100 বাড়িতে চলে তল্লাশি। অভিযানে 3000 বোতল দেশীয় মদ, 15 কেজি গাঁজা জব্দ করা হয়। পাওয়া যায় 30টি দেশীয় অস্ত্র, অন্তত নগদ 1 লাখ টাকা। সেই সাথে এক নারী সহ 10 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে 4 জন কিশোর গ্যাংয়ের সদস্য। কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু তোলার প্রস্তুতি শুরু করেছেন বিভিন্ন জেলার খামারিরা। এখনো হাট জমে ওঠেনি, তবে খামারে খামারে ঢু মারছেন ক্রেতারা। পছন্দের গরু বুকিং দিয়ে রাখছেন কেউ কেউ, অনেকে যাচাই করছেন দাম। রকচটা কালামানিক 3 বছর লালন পালনের পর এবার বিক্রির জন্য প্রস্তুত বিশাল দেহি গরুটি। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে পশুপালন শুরু করেছিলেন নেত্রকোনার বেকার যুবক মনোয়ার। পরিবারের একজন সদস্যের মতোই যত্নে লালন করেছেন কালামানিককে। 10 ফুট লম্বা, 6 ফুট উচ্চতার গরুটির ওজন 27.5 মণ। কালামানিককে এতটুকু বড় করতে তার আদর যত্নের কোনো আমি কমতি রাখি নাই। প্রতিদিন 12 থেকে 14 কেজি তাকে দানাদার খাবার দিতে হয়। সম্পূর্ণ দেশীয় প্রাকৃতিক খাবার দিই। পর্যাপ্ত পরিমাণে সে কাঁচা ঘাস খায়। ফ্রিজিয়ান জাতের এই গরুর দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা। এটি দেখতে অনেকেই ভিড় করেন মনোয়ারের বাড়িতে। আমরা যতটুকু দেখতেছি আর কি, আমাদের ডিস্ট্রিক্টে এমন গরু আর আছে কিনা আমরা জানা নাই। আমার কাছে তো অনেকে হাতি বলতেছে, কিন্তু আমার কাছে হাতির চেয়ে বড় মনে হয়। মালিককে 12 লক্ষ টাকা যাচ্ছে, মনে হয় 10, 10.5 এরকম হবে। খাওয়ানো হয় ঘাস, ভুসি এবং কিন্তু বেজাল খাওয়ানো হয় না। নারায়ণগঞ্জে পশুর হাটে যাওয়ার ঝামেলা এড়াতে খামারে যাচ্ছেন অনেক ক্রেতা। বুকিং করে রাখছেন পছন্দের গরু। 50,000 টাকা থেকে শুরু করে 8 লাখ টাকা পর্যন্ত গরু আছে জেলার বিভিন্ন খামারে। দেখলাম এখন গরুগুলা খুব সুন্দর, গরুগুলো সাইজগুলো, দামও মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, নেওয়ার মতো আছে। আমার এক ফার্মের যে এখানে অল্প টাকায় গরু পাওয়া যায়, এই জন্য আর কি আশা। বন্দর এলাকার ইপেক্স অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ডেইরিতে শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে। খামারিরা বলছেন স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক মুক্ত গরুগুলো প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে। 200 কেজি দুধ পাই, আর আমার 100 গরু কুরবানির জন্য রেডি করা। প্রতিটা গরু আমি কাঁচা ঘাস খের খাওয়া বড় করছি। অলরেডি 60% সেল বুকিং হয়ে গেছে, আর 40% গরু আমার আছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমার গরু বিক্রি হয়ে যাবে। সম্পূর্ণ একুরেট মাংস পাওয়া যাবে, চর্বির পরিমাণ খুব একটা নাই। আমরা গতবারও আল্লাহর রহমতে কাস্টমারদের গরু দেওয়ার পরে ভালো একটা সাড়া পাইছি। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় গরু কিছুটা কম। বাড়তি চাহিদা পূরণে বাইরের জেলা থেকে পশু আনা হবে। আমাদের চাহিদা আছে প্রায় 99,252টি। তো এখানে আমাদের কিছু ডেফিসিয়েন্ট আছে। আমরা আশা করতেছি যে সময়ের সাথে সাথে সেইগুলি খুব তাড়াতাড়ি সিরাজগঞ্জ, নর্থ বেঙ্গল বিভিন্ন এলাকা থেকে এসে সেইগুলি পূর্ণ হয়ে যাবে।
এবার কোরবানির জন্য জেলার ৪,০০০ খামারে পশু রয়েছে প্রায় ৬১,০০০। সাবরিনা লিজা, যমুনা নিউজ।